দর্শক বিশ্বের যে প্রান্ত থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তাদেরকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং ভালোবাসা। আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ট্রেন্ডসে। আমি আরজুমান মুন্নি আপনাদের সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন দর্শক আমি আছি মিনহাজ খান আপনাদের সঙ্গে, অর্থাৎ আমি এবং মুন্নি আমরা মিডিয়া ট্রেন্ডস অনুষ্ঠানটি পাক্ষিকভাবে রবিবার আমরা আয়ন টেলিভিশনে আপনাদের সঙ্গে যুক্ত হই। অবশ্যই আয়ন টেলিভিশন স্কাই 782 আপনারা যারা টিউন ইন করেছেন অথবা ঠিক এই মুহূর্তে টিউন ইন করেছেন এবং মিডিয়া ট্রেন্ডস অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য এই মিডিয়া ট্রেন্ডস অনুষ্ঠানটি আমরা হলিউড, বলিউড, ঢালিউড, টলিউড এমনকি আমাদের ব্রিটিশ কমিউনিটিতে, বাংলা কমিউনিটিতে আমরা যারা মিডিয়া নিয়ে কাজ করছি তাদের আপকামিং যে কাজগুলো, সে কাজগুলো মিউজিক ভিডিও হতে পারে সিনেমা, যে কোনো কাজই আমরা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হই। জনপ্রিয় গান, জনপ্রিয় গায়ক এবং গায়িকাদের তাদের প্রিয় গানগুলো যখন শ্রোতা এবং দর্শকদের মাঝে অনেক বেশি জনপ্রিয় বা সাড়া ফেলে, সেই গানগুলো কিন্তু আবারও জনপ্রিয়তা শীর্ষে নিয়ে যাওয়ার জন্য অনেক সিঙ্গার্স তাদের এই গানগুলো আবারও কভার সং হিসেবে কভার করে থাকে। সেই গানগুলোকে আমরা যেভাবেই নেই না কেন, কিন্তু গানটি যে অনেক জনপ্রিয় সেজন্যই আমাদের কিন্তু গানগুলোকে কভার সং হিসেবে অন্যান্য গায়ক গায়িকারা গেয়ে থাকেন। দর্শক, এমনই একটি জনপ্রিয় কভার সং বেঁচে থেকে লাভ কি বল। ভালোবাসার মানুষটিকে যদি কাছেই না পায় তাহলে বেঁচে থেকে কি লাভ। হ্যাঁ দর্শক, অরিজিৎ সিং এর এই জনপ্রিয় গানটি কভার সং হিসেবে গাইছেন আরেকজন প্লেব্যাক সিঙ্গার প্রীতম কুমার। চলুন শুনে আসি বেঁচে থেকে লাভ কি বল। কেন হয় এমন, মনে নেই তোমন, হাওয়া বড়ই বেরঙিন, নারে নয় সহজ পাওয়া তোর মতন আরে কাউকেও কোনোদিন। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল। তোকে ছাড়া খুঁজেছে জবাব চল, মন কোথাকার জানে স্বপ্ন তার পাতায় কত কি, কত যত্নে দেখেছি আর লিখেছি, যা চলে তুই ও সব ভুলে তুই, যা চলে তুই ও সব ভুলে তুই। কি যে বলবো আর এ দূরত্বটা দেখিনি রে কোনো শেষ, তবু দেখ না তুই বসে পাশটাতেই গেলি আলোক বর্ষ দেশ। হারিয়ে গেলাম, ফুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল। তোকে ছাড়া খুঁজেছে জবাব চল, মন কোথাকার জানে স্বপ্ন তার পাতায় কত কি, কত যত্নে দেখেছি আর লিখেছি,
যা চলে তুই ও সব ভুলে তুই যা চলে তুই ও সব ভুলে তুই। দর্শক, মোস্ট সাকসেসফুল সিঙ্গার সং রাইটার যিনি ইয়ং বয়সেই আপনার রেকর্ড ব্রেক করেছেন এবং রেকর্ড ব্রেক করেছেন বহুবার, চারবার যার গ্র্যামি অ্যাওয়ার্ডসটি যার তালিকায় রয়েছে। দর্শক, সেই কথা বলছিলাম টেইলর সুইফটের কথা। টেইলর সুইফট এবার কোন রেকর্ডটি ব্রেক করতে যাচ্ছেন চলুন একটু দেখে আসি। 22 নভেম্বর আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের 48তম আসর বসতে যাচ্ছে। এরই মাঝে ভক্তদের জল্পনা কল্পনা শুরু হয়েছে, প্রিয় তারকার হাতে উঠবে কিনা এবারের পুরস্কারটি। তবে মার্কিন তারকা টেইলর সুইফটের ভক্তরা বেশ আত্মবিশ্বাসী, কারণ এই বছর অ্যালবাম বিক্রির রেকর্ডটা তার দখলেই। এই অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে নতুন আরেক রেকর্ড করতে যাচ্ছেন টেইলর সুইফট। ফেভারিট ফিল্ম আর্টিস্ট বিভাগ সহ 4টি বিভাগে মনোনয়ন পেয়েছেন টেইলর। এবার এই পুরস্কার যদি সুইফটের হাতে উঠে, তাহলে টানা 5 বার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডে উঠবে তার হাতে। আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ইতিহাসে সুইফট প্রথম এই রেকর্ড গড়তে যাচ্ছেন। এখন অপেক্ষা শেষ পর্যন্ত নতুন ইতিহাসের। চলতি বছর সুইফটের নতুন স্টুডিও অ্যালবাম ফোকলোর বাজারে আসে। অ্যালবাম রিলিজের প্রথম 1 সপ্তাহে 2 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছে, আর তাতে এটি ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে এ বছরের সর্বাধিক বিক্রি হওয়া অ্যালবামের শীর্ষ তালিকায়। ফোকলো ইতিমধ্যে যুক্তরাষ্ট্র ও বিশ্বব্যাপী বিভিন্ন রেকর্ড ভেঙে দিয়েছে। অনলাইন স্ট্রিমিং সাইট স্পটিফাইয়ে প্রথম দিনেই ভিউ হয় 8 কোটি 6 লাখ। এটি মুক্তির প্রথম দিনে কোনো নারী শিল্পীর অ্যালবামের সর্বোচ্চ ভিউ। অবশ্য যুক্তরাষ্ট্রে কোনো নারী শিল্পীর অভিষেক অ্যালবাম সর্বোচ্চ 5 লাখেরও বেশি বিক্রির রেকর্ডটিও সুইফটেরই। প্রেমের টানে শুধু লন্ডন থেকে ছুটে গিয়েছিলেন রাজ পাঞ্জাবে। হ্যাঁ দর্শক, প্রেমের টানে লন্ডন থেকে পাঞ্জাব আর সিমরানের টানে সব মিলিয়ে একজনের প্রেম উপাখ্যান। হলুদ সর্ষে ক্ষেত ভরা যে খেতে দাঁড়িয়ে বাহু দুটি প্রসারিত করেছিলেন প্রেমিককে বুকে টেনে নেবার জন্য। এক হাতে ছিল ম্যান্ডোলিন, আরেক হাতে ছিল টুপি। হ্যাঁ দর্শক, রূপলি পর্দার রোমান্টিক ইতিহাস গড়েছিল সেই দিন। দর্শক, কথা বলছি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। চলুন দেখে আসি ছোট্ট ক্লিপটি। দুলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে কি আসছে। ছুটির দিন টেলিভিশনের পর্দায় বারবার ভেসে আসে ডিডিএলজির নস্টালজিয়া। 1995 সালে মুক্তি পেয়েছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। শাহরুখ এবং কাজলের ক্যারিয়ারের ভিত গড়ে দিয়েছিল এই সিনেমা। ছবির প্রত্যেকটি দৃশ্য আইকনিক হয়ে যায়। সেই নস্টালজিয়াকে সম্মানিত করতে চলেছে ব্রিটিশ সরকার। লন্ডনের বিখ্যাত লেস্টার স্কয়ারে রাজ সিমরানের বেশে শাহরুখ খান এবং কাজলের ব্রোঞ্জ মূর্তি বসানো হবে। 90-এর দশকে লন্ডনের বিভিন্ন জায়গায় আদিত্য চোপড়ার পরিচালনায় দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের শুটিং করেছিল শাহরুখ ও কাজল। সেই স্মৃতিকে সম্মান জানিয়ে ব্রোঞ্জের মূর্তিটি তৈরি করা হবে। এই প্রথম কোনো ভারতীয় সিনেমাকে সম্মান জানিয়ে এমন উদ্যোগ নেওয়া হলো। জানা গেছে 2021 সালের মাঝামাঝি ব্রোঞ্জের এই মূর্তিটি উন্মোচন করা হবে। বিশ্বের বিনোদন জগতে ভারতীয় সিনেমার জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলেছে। সেই অনুপ্রেরণাতে এই মূর্তিটি তৈরি করা হবে বলে জানিয়েছেন মূর্তি তৈরির অন্যতম উদ্যোক্তা মার্ক উইলিয়ামসন। তার মতে এই মূর্তি সারা বিশ্বের বিনোদন জগতের ঐক্যের প্রতীক হয়ে উঠবে, পাশাপাশি হয়ে উঠবে ভালোবাসার প্রতীক। দর্শক, ছোটবেলায় আমেরিকায় যে ছোট মেয়েটি বর্ণবাদের শিকার হয়েছিলেন, সেই মেয়েটি এখন ইন্টারন্যাশনাল স্টার। সেনাবাহিনীর ডাক্তার দম্পতি সেই ছোট মেয়েটি আপনার আমার পরিচিত মুখ এবং পছন্দের তালিকায়। সেই প্রিয়াঙ্কা চোপড়া এখন আমেরিকানদের ভক্তের তালিকায়। সেই মেয়েটি শুধু বলিউডেই নয়, ছড়িয়ে দিয়েছে তার সেই জনপ্রিয়তা সারা বিশ্বে। সেই প্রিয়াঙ্কা চোপড়া এখন আমেরিকাতেই কি করছেন, কি কাজ নিয়ে আসছেন, চলুন একটু দেখে আসি।
হলিউডে নিজের পরবর্তী ছবির ঘোষণা দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। ছবির নাম টেক্সট ফর ইউ। এটি জার্মান ছবি SMS ফর বিচের রিমেক। হৃদয় ভাঙা দুই নর নারীর ফের প্রেমে পড়া নিয়ে লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছিল ছবিটি। টেক্সট ফর ইউ নামে রিমেক হতে যাওয়া ছবিটির সঙ্গে যুক্ত হয়েছেন গ্র্যামিজয়ী শিল্পী সেলিন ডিওন। পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে আছেন জিম স্ট্রাউজ। ছবিতে প্রিয়াঙ্কা সহশিল্পী স্যাম হিউগান। এদিকে 28 অক্টোবর প্রিয়াঙ্কার নতুন ছবি দ্য হোয়াইট টাইগারের ট্রেলার প্রকাশিত হয়েছে। ছবিতে প্রথমবারের মতো বলিউড তারকা রাজকুমার রাওয়ের সঙ্গে জুটি বেঁধেছেন প্রিয়াঙ্কা। অরবিন্দ আদিগার লেখা ম্যান বুকার পুরস্কার জয়ী দ্য হোয়াইট টাইগার অবলম্বনে ছবিটি নির্মাণ করা হয়েছে। আগামী 22 জানুয়ারি মুক্তি পাচ্ছে ছবিটি। শুধু তুরস্কে নয় দর্শক, সারা বিশ্বে এখন যিনি হার্টথ্রব, যিনি কিনা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশও দর্শক রাত জেগে যার সিরিয়াল অথবা ছবিটি দেখে থাকেন। হ্যাঁ দর্শক, বলছি দ্য রিলিজ এরতুগুলের কথা। আপনারা অনেকেই হয়তো এই মানুষটির সিরিয়াল দেখে থাকছেন, মনের ভিতর একটুখানি হলেও এই মানুষটি জায়গা করে নিয়েছেন। সে দ্য রিলিজ এরতুগুল ছাড়িয়ে গেছেন গুগল সার্চে শাহরুখ খানকে পিছনে ফেলে। আর সেই ছোট্ট ক্লিপটি আমরা দেখে আসি ঠিক এই মুহূর্তে দ্য রিলিজ গুগলের অবস্থাটা। চলুন দর্শক। বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ইউটিউব সার্চে টপকে গিয়েছেন জনপ্রিয় তুর্কি টেলিড্রামা দ্য রিলিজ এরতুগুল এর প্রধান চরিত্র এরতুগুল। অধ্যাপক শাহিদ মিয়াও বলেন, আমি যখন কাশ্মীরি ছাত্রদের আজকাল অনলাইনে ক্লাস নেই ব্যান্ডউইথের সমস্যায়, তারা আমাকে ঠিকমতো শুনতেই পান না, অথচ সেই একই ছাত্ররা আমাকে বলেন এরতুগুলের একটা এপিসোডও ছাড়া যাবে না। দুর্বল নেট নিয়েই বাফারিং সহ্য করেই তারা হুমড়ি খেয়ে পড়েন মোবাইল ফোনে এই তুর্কি নাটক দেখার জন্য। এরতুগুলের প্রযোজক সংস্থা টিআরটির একজন সিনিয়র কর্মকর্তা রিয়াদ মিন্টি একটি খুব ইন্টারেস্টিং টুইট করেন। গুগল ট্রেন্ডস থেকে নেওয়া একটি গ্রাফ শেয়ার করে তিনি জানান, ভারতীয়রা এখন ইউটিউবে শাহরুখ খানের চেয়েও অনেক বেশি সার্চ করছে এরতুগুলের ভিডিও। দর্শক, 49 বাতাস যে সিনেমাটি করোনার আধারে সিনেমা জগতে, সিনেমা প্রেক্ষাগৃহে আলো বয়ে নিয়ে এসেছে। অভিনয় এবং গল্পটি হৃদয়ে কোথাও না কোথাও একটা মৃদু দাগ কেটে যাচ্ছে, যা প্রাণ ফিরে এনেছে আমাদের বাংলা ছায়াছবিতে। সেই 49 বাতাসে কিছুটা দেখে আসি চলুন। মুক্তির আগে থেকেই আলোচনা ছিল 49 বাতাস। 23 অক্টোবর মুক্তি পেয়েছে সিনেমাটি। করোনা ভাইরাস মহামারীর দীর্ঘ বিরতির পর হল খুললেও লগ্নিকারকরা আছেন আস্থার সংকটে। সিনেমাটির পরিচালক জানিয়েছেন, এক ধরনের ঝুঁকি নিয়ে তারা ছবিটি মুক্তি দিয়েছেন। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। শতভাগ স্বাস্থ্য সুরক্ষার কথা চিন্তা করে হাতে গোনা কয়েকটি হলে মুক্তি পাচ্ছে 49 বাতাস। মাসুদ হাসান উজ্জ্বলের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় 49 বাতাস সিনেমার পর্দায় রসায়নে মাতাবেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। ফার্স্ট লুক, পোস্টার, টিজার ও ট্রেলার মুক্তির পর প্রশংসায় ভাসে সিনেমাটি। রেড অক্টোবরের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ ও সৈয়দা শাওন। দর্শক, 49 বাতাসের পরিচালক মাসুদ হাসান উজ্জ্বল কি বলছেন তার সেই ছবিটি নিয়ে, চলুন দেখে আসি। হ্যালো, আমি মাসুদ হাসান উজ্জ্বল, সম্প্রতি বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র 49 বাতাসের পরিচালক। এই চলচ্চিত্রের চিত্রনাট্য আমি লিখেছি, সঙ্গীত পরিচালনা, শিল্প নির্দেশনা এগুলো আমার করা। এখানে মূল চরিত্র ছিল অয়ন এবং নীরা। অয়ন চরিত্র রূপায়ণ করেছেন ইমতিয়াজ বর্ষণ এবং নীরা হচ্ছে শার্লিন ফারজানা এবং আরও অনেকে আছে এই ছবিতে। এবং আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশে এই ছবিটা ইতিমধ্যেই খুব ভালো গ্রহণযোগ্যতা পেয়েছে, জনপ্রিয়তা পেয়েছে। তো সেই জন্য আপনাদের সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করা। আর এই চলচ্চিত্রটার নাম 49 বাতাস, কারণ 49 বাতাস মানে হচ্ছে পাগলামি। এই ছবিটা দেখলে বুঝতে পারবেন যে এটা কোন ধরনের পাগলামি। আর এটা নির্দিষ্ট কোনো জনরার ছবি নয়, এটা মূলত প্রেমের ছবি, কিন্তু এখানে বৈজ্ঞানিক কল্পকাহিনী পাওয়া যাবে, এখানে জাদু বাস্তবতা পাওয়া যাবে এবং এখানে
মানবিক একটা খুব মানবিক দিক আছে এই ছবির, সেটা ছবিটা দেখলেই বোঝা যাবে। এবং এই ছবিটি বাংলাদেশে এই করোনাকালীন সময়ে মুক্তি পাওয়ার পরেও দর্শকের যে সাড়া আমরা পেয়েছি, তাতে আমরা এইটুকু আত্মবিশ্বাস পেয়েছি যে ছবিটা নেহাত খারাপ হয়নি, এবং আপনারা দেখলে এই ছবিটা নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। তো আমরা অপেক্ষায় আছি যে ইউকেতে কবে এই ছবিটা আমরা রিলিজ দিতে পারবো। আমরা জেনেছি যে ওখানে এখন লকডাউন চলছে, নতুন করে লকডাউন শেষ হলে আমরা নিশ্চয়ই ইউকের দর্শক, বাঙালি দর্শকদের জন্য এই ছবিটা নিয়ে আসবো বলে আশা রাখছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি অর্ধেকটা দম নেই, বাকিটা একসাথে নেব বলে। একটা ডিএনএ ক্যাপসুলে প্রিয়জনের ব্লুপ্রিন্ট প্রিজার্ভ করা যাবে। এটা কিন্তু একটা বড়সড় বিপ্লব ঘটাবে জেনেটিক্সে। আপনার আমার কথা মনে ছিল না, আবির কেনার উপলক্ষে আপনার কথা মনে করেছিল। ভিড়ের মাঝে খুঁজে পাওয়া মামুলি একজন মানুষে। ঝরে পড়া শিউলিটা ঘুরিয়ে তোমার পায়ে দেব বলে। Contains its entire molecular blueprint of an individual. Can you explain it again, please? Glucosamine sulfate 750 mg and diacetyl iron 50 mg. সে কিন্তু নিজের জন্য বাঁচে না, একটা বিলিয়ে দেওয়া জীবন তার। আমি না এদের নিয়েই বাঁচি, সমস্ত অসহায় রোগী আমার আত্মীয়। এখন ওকে যদি একটা বিয়ে দেওয়া যায়। হঠাৎ তো সাচ্ছিস যে এলোমেলো থাকলে মনকে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়, তাই সবকিছু নিয়ে নিউজ করতে নেই। অর্ধেকটা দম নিয়ে আমি দিনের পর দিন বসে থাকি। নিঃশ্বাস চুরি হয়ে গেছে। মাটির কাছে নামতে নামতে বাতাসের কাছে উঠে যাই। বাকি নিঃশ্বাসটুকু আমার প্রাণের কাছে আছে। দর্শক, ৮০ থেকে ৯০-এর দশক বাংলাদেশের ব্যান্ডদের জন্য ছিল একটি স্বর্ণযুগ। ঠিক সেই তখনকার সময়ে আপনারা অনেকেই জানেন আমরা কিন্তু ব্যান্ডের গানের ভক্ত ছিলাম। প্রত্যেকটি ব্যান্ডের প্রিয় ব্যান্ডগুলো একটি করে ক্যাসেট আমার মনে হয় প্রত্যেকের বাসায় কিন্তু ছিল। হ্যাঁ দর্শক, বলছি বাংলাদেশ ব্যান্ডের কথা, যে ব্যান্ডগুলো এখন পর্যন্ত তাদের সেই জনপ্রিয় গানগুলোকে ধরে রেখেছে আমাদের প্রত্যেকেরই অন্তরে। আরকের হাসান, সে সময় একসঙ্গে কাজ করতেন আশিকুজ্জামান টুডু। দর্শক, সেই টুডু ভাই বহু বছর ধরে প্রবাস জীবন যাপন করছেন, আর তারই সেই সুযোগ্য কন্যা রোদিয়ার কণ্ঠে শুনব আরকের হাসানের গাওয়া সুইটি তুমি আর কেঁদো না, এই গানটির কাভার সং। চলুন শুনে আসি রোদিয়ার কণ্ঠে সুইটি তুমি আর কেঁদো না।
সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না, না ঘুম আসে না, না রে না ঘুম আসে না। তুমি আমি এই তোরে হাত ধরেছি, পাড়ি দেব মোরা বহুদূর, পথে বাধা কত পাহাড় নরম, তবু তুমি ভেঙে পড়ো না, পড়ো না। ঘুম আসে না, না ঘুম আসে না, না রে না ঘুম আসে না। সুইটি তুমি আর কেঁদো না। আমি হাঁটি কোন পথ না মারানো পথে, কণ্ঠে কত গান কত সুর, তুমি আছো শত মাইল পথ জুড়ে, একাকী বেদনা সয় না, সয় না। ঘুম আসে না, না ঘুম আসে না, না রে না ঘুম আসে না। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না, না ঘুম আসে না, না রে না ঘুম আসে না। সুইটি তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না, ঘুম আসে না, না ঘুম আসে না, না রে না ঘুম আসে না।
Okay, so I have a suggestion. You should go follow my YouTube channel, Radia Music, because there's videos on there of me. And you should go follow my page, Radia Music, again. And yeah. আপনারা আমার ইউটিউব চ্যানেল টুলুর গল্প আশিকুজ্জামান টুলুর গল্প ওটা সাবস্ক্রাইব করবেন ওখানে গল্প আছে গানও আছে সবকিছু আছে তো ভালো থাকবেন সবাই দর্শক আমন্ত্রণ জানাচ্ছি মিডিয়া ট্রেন্ডসে আপনাদের বলেছিলাম আমাদের এই অনুষ্ঠানটি দুটো পর্বে ভাগ করা হয়েছে আর প্রথম পর্বে ছিল আমাদের লেটেস্ট আপডেট নিয়ে বিনোদন জগতের সমস্ত খবরাখবর আর দ্বিতীয় পর্বে সাজানো হয়েছে আপনার এবং আমার প্রিয় একটি মুখ এবং মিডিয়া ব্যক্তিত্ব যিনি ওয়ান অ্যান্ড অনলি রেজ কবির আজকে আমাদের সঙ্গে রয়েছেন হ্যাঁ দর্শক আপনাদের অপেক্ষার পালা শেষ চলে যাচ্ছি আজকে আমাদের প্রিয় মুখ যে মিডিয়া ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন তার কাছে যিনি একজন স্টোরি টেলার একজন অ্যাক্টর এবং একজন ডিরেক্টর কাজ করে যাচ্ছেন 30 বছরেরও বেশি মিডিয়া জগতে চলুন ওনার সাথে আজকে কিছুটা সময় আমরা আজকে ওনার সাথে আপনাদের মাঝে কথা বলবো উনি উপস্থিত রয়েছেন আমাদের মাঝে ওয়ান অ্যান্ড অনলি রেজ কবির রেজ ভাই আসসালামু আলাইকুম হ্যালো হাউ আর ইউ অনেকদিন পরে দেখা অনেকদিন আসলে এই যে প্রিয় মুখগুলোকে আমাদের যে অনেক দিন পরে দেখা হয় আসলে কিন্তু আমরা খুব মিস করি রেজ ভাই কারণ আমাদের কমিউনিটি এই মানুষগুলোকে কিন্তু মাঝে মাঝে দেখতে চায় আর সেটা করার জন্যই কিন্তু আয়ন টিভির যে মিডিয়া ট্রেন্ডসের আমাদের এই আয়োজন কেমন লাগছে আজকে স্টুডিওতে আমার খুব ভালো লাগছে খুব সুন্দর স্টুডিও বিউটিফুল রিয়েলি আপনি খুব লাইক করেছেন খুব বিউটিফুল লাগছে আপনাকেও সুন্দর লাগছে থ্যাংক ইউ ভেরি মাচ রেজ ভাই দর্শক কথা এখন আমরা বলবো রেজ কবির যিনি একাধারে মুন্নি আগেই বলেছে একজন স্টোরি টেলার একজন ডিরেক্টর একজন থিয়েটার কর্মী আসলে সব কিছুর উপরে আমি বলবো একজন মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া প্রেমিক চলুন তার মুখ থেকে শুনবো এই দেশে বর্ন ব্রট আপ একজন মানুষ কিভাবে বাংলা সংস্কৃতি পাশাপাশি ইংলিশের পাশাপাশি বাংলা সংস্কৃতির সাথে নিজেকে বিলিয়ে দিয়েছেন কথা বলি রেজ কবিরের সাথে রেজ ভাই আমি যখন ছোট ছিলাম জি আমার নানা খুব বই দেখাতো আমাকে মানে সিনেমা হ্যাঁ না বই মানে পড়ার কমিক বই তো ওইভাবে আমার ইন্টারেস্ট ছিল কথার আর লেখা আর যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুল তখন ইংলিশ টিচার আমাকে দিত এই এসে লিখতে আমার স্টোরি সবসময় গল্প শোনা আন্টিদের থেকে চাচিদের থেকে সব খুব পছন্দ ছিল তারপর যখন কলেজ শেষ করলাম আমি একটা গ্রুপ টারা আর্টসের সাথে জয়েন করলাম অ্যাজ এ স্টেজ ম্যানেজার তখন আমার ইচ্ছে ছিল যে এখানে বোধহয় কিছু পয়সা বানানো যাবে ফেমাস হয়ে যাব কিন্তু ট্রুথ হলো কি যে কোনো ইন্ডাস্ট্রিতে তোমার হার্ড ওয়ার্ক করতে হবে ট্রেনিং লাগবে মেন্টরিং লাগে আর অনেক লাখ আর যদি এনজয় করো যদি ভালো রিলেশনশিপ থাকো তোমার ফ্যামিলি কমিউনিটি আর ইন্ডাস্ট্রির সাথে তাহলে মানুষের চান্স আছে টু ডু সামথিং রেজ ভাই মানে আপনি যেটি বললেন যে মানে আমি যেটুকু বুঝছি সেটা হচ্ছে যে ইচ্ছা শক্তি থাকতে হবে আপনার যোগাযোগ কমিউনিকেশন থাকতে হবে ফ্যামিলি উইথ দ্য প্রফেশনাল একটা সম্পর্ক সেটার পাশাপাশি কিন্তু একটা লাকের কথা আপনি বলছেন এটি অবশ্যই আমরা মানে আমাদের দর্শকরাও স্বীকার করছে কিন্তু এই যে আপনি যে দীর্ঘ 30 বছরেরও বেশি কিন্তু আপনি এখানে কাজ করছেন তো সেখানে কি আপনার লাক কতটুকু ফেভার করেছে আপনাকে কিছুটা লাক পেয়েছি আমি যখন প্রথম জাতিন্দ্র ভার্মের সাথে কাজ আরম্ভ করি উইথ টারা আর্টস আমার একজন বন্ধু ছিল যোগেশ ভাই সে বলল তুমি এসে আমাদের সাথে খালি বসে থেকো তা আমি মিটিং শুনতাম মিটিং শুনতে শুনতে ওই ডিরেক্টর বললো কি যে তুমি কে আমি রেজ আমি ওনার বন্ধু তো সে বললো তুমি কি ড্রাইভ করতে পারো আমি হ্যাঁ বললো যাও এই ভ্যানটা নিয়ে নিউ ক্যাসলে চলে যাও তো আই ডিড ইট যখন আমরা ইয়াং উই ডু হোয়াট উই আর টোল্ড বাই আওয়ার সুপিরিয়র বাট মেইন থিং ইজ আপনি এনজয় করতাম আর খুব হার্ড ওয়ার্ক যখন ইয়াং থাকি ইউ ক্যান ডু দ্যাট অ্যান্ড ইউ লার্নিং অন দ্য জব আর এই যে বাংলা এবং ইংলিশ কমিউনিটি দুটোতে আপনি কাজ করেছেন এর মাঝে কাজ করতে যে কাজের ক্ষেত্রে আপনি কোনো থিয়েটার বলেন মিডিয়া বলেন আপনি ফিল্মেও কাজ করেছেন তো এই যে কাজের কোনো ফাইন লাইন বা ফারাক পেয়েছেন কিনা
কাজ করার সময়? ফাইন লাইন মানে দুটো ক্ষেত্রে কাজ করার মধ্যে ডিফারেন্সটা কি পেয়েছেন এবং এর মধ্যে মানে কোন জিনিসটা আপনাকে খুব টাচ করেছে? সব জিনিসে গুড ব্যাড আছে। আমি যেটা দেখেছি যে এই দেশের যে স্ট্রাকচার বেটার স্ট্রাকচার, কিন্তু এই সময় যে কোভিডের সময় অবভিয়াসলি এখন পজ হয়ে আছে, ওয়েস্টার্ন থিয়েটারগুলো বন্ধ, রিজনাল থিয়েটার এখন রিলাই করতেছে গভর্নমেন্টের গ্রান্ট, কিন্তু আর্টিস্টরা আছে, মিলিয়ন মিলিয়ন আর্টিস্টরা আছে এই দেশে, আমাদের দেশেও। আর সবাই চায় উন্নতি, সবাই চায় যে একটা প্ল্যাটফর্ম পায়। আমি পেয়েছি, ভালো মন্দ পেয়েছি, এক্সেলেন্টও পেয়েছি। আর চেষ্টা করি যারা ভালো তোমাদের মতো, আয়ন টিভি খুব সুন্দর, যে ইউ আর ট্রাইং টু রেইজ দ্য স্ট্যান্ডার্ড অফ প্রোডাকশন, দি কোয়ালিটি অফ দ্য প্রোডাকশন। কেন যত ভালো কোয়ালিটি দিতে পারি, যেটা কানেক্ট করে অর্ডিনারি পারসন, ওইটা একটা লাস্টিং পাওয়ার থাকে। আর যদি তুমি গল্পর মেসেজটা জানো নিজের জন্য, বিকজ আমি তো কাউকে রিপ্রেজেন্ট করি না, কেউ যদি বলে ও ইউ আর বাংলাদেশি, ফাইন, ও ইউ আর দি বেস্ট অফ বিএমই বা ডায়াসপোরা এশিয়ান, যদি ওটা আমি ফিট ইন হই আমি করি। মানে সব ক্ষেত্রে আপনি এনজয় করছেন কাজটাকে। কখনো কি গান গাওয়া হয়েছিল? না, আমার গলা নেই। কেন? গান করি মাঝে মাঝে। আমি কিন্তু আজকে আমি ট্রেন না তো, বাট আমরা কিন্তু আজকে যখন তোমরা করো, আমি জানি না। আসলে কি রেজ ভাই, যখন আজকে মানে অনুষ্ঠানে আসছিলাম, যখন ড্রাইভ করছিলাম, তখন আপনার ব্যাপারে তো কিন্তু টেনশনে আছেন, আমরা দুজনে কথা বলছিলাম, তো একটা পর্যায়ে কিন্তু মানে আমি বলছিলাম যে আসলে রেজ ভাইয়ের যে ভয়েস, যে বেস, ট্রাস্ট মি, মানে আমরা যখন স্টেজে প্রেজেন্টিং করি সেটা এবং টেলিভিশন তো ডিফারেন্ট। মনে আছে একটা অ্যাওয়ার্ড শো ওইটাই আমি আজকে বলছিলাম, যে যখন অ্যাওয়ার্ড শোতে যখন আমি রেজভার ভয়েস শুনছিলাম, এন্ড আই লাভড ইট, বিকজ ভয়েস এমন একটা জিনিস রেজ ভাই, এখানে কিন্তু এটা ছেলে মেয়ে বলে ব্যাপার না, দ্যাট ইজ গড গিফটেড। এবং আপনি কিভাবে সেটাকে ইম্প্রোভাইজ করছেন, আপনি কিভাবে সেটা মানে ডেলিভারিটা দিচ্ছেন, এবং ভয়েসের কারণে কিন্তু আমরা অনেক সময় প্রেমে পড়ে যাই। হ্যাঁ, তো এটি কিন্তু শুধু গায়কের ক্ষেত্রে না, এটা যে কোনো মানুষের ক্ষেত্রে। তখন আমি ওকে বলছিলাম যে ওই অনুষ্ঠানে অ্যাওয়ার্ড শোতে আমি জাস্ট অ্যাজ এ রেজ ভাইকে একজন অ্যাক্টর বা থিয়েটার কর্মী বা ডিরেক্টর না, আমি মানে রিভিল করেছিলাম একজন প্রেজেন্টার হিসেবে। তো আপনাকে প্রেজেন্টিংটা আপনার কাছে কেমন লাগে, বা সেরকম কি কখনো করা হয়েছে? হ্যাঁ, কিছু কিছু করেছি, ওই হুজ হুক একবার করলাম, দুইবার করলাম। আচ্ছা, তারপর বাংলাদেশ হাই কমিশন একটা অ্যাওয়ার্ড ছিল বাচ্চাদের জন্য যারা এক্সেলেন্ট করছে। তারপর বিভিন্ন অনুষ্ঠানে রেকর্ডিং করেছি বিভিন্ন ফিল্মের জন্য, এটা হলো এডিআর ওয়ার্ক। রাইট, এডিআর ওয়ার্ক ভয়েস ইউ হ্যাভ টু প্র্যাকটিস, এটা একটা টেকনিক আছে, কেমনে মাইক্রোফোনকে অ্যাপ্রোচ করা হয়, কোন দিক থেকে তুমি কথাটা বলবে, ইউ হ্যাভ টু ব্রিং আ ওয়ার্মথ টু ইউর ভয়েস। যেখানে ধরো এই স্টুডিওতে মাইক্রোফোন বসানো থাকে, ইউ হ্যাভ টু নো, ধরো তোমরা যদি রেডিও শোনো, রেডিও ড্রামা, তাহলে বুঝতে পারবে যে টেকনিক অ্যান্ড স্কিল অফ দ্য টেকনিশিয়ান allows the voice to be many many different things. So যেই প্ল্যাটফর্ম তোমরা ইউজ করো বা চুজ করো টু মেক ইউর মার্ক ইন লাইফ, ইউ হ্যাভ টু ট্রেন অ্যান্ড কনস্ট্যান্টলি প্র্যাকটিস ইউর ভয়েস। তা আমি যতটুকু পারি, আমি টিচিংও করি, অ্যাক্টরদের সাথে আমি হেল্প করি যে অ্যাক্টররা ইমপ্রুভমেন্ট করতে পারে নিজেরা। কালকে একটা ওয়ার্কশপ করলাম, একটা অ্যাক্টর ওয়ার্কশপ জুমের উপরে। একটা ডিরেক্টর আমার ক্লোজ বন্ধু কামাল আক্তার, সে আমার একটা ফিল্ম ডিরেক্ট করেছে, ওনার ফিল্ম আমি প্লে করেছি, ওনার নাম ছিল জোরা, একটা শর্ট ফিল্ম। ইট ওয়াজ দ্য বেস্ট ফিল্ম অফ দ্য ডেকেড, ব্রিটিশ ফিল্মস, লন্ডন ফিল্ম স্কুল, অনেক অ্যাওয়ার্ড উইন করেছে। এটা নামটা যদি আরো একবার বলেন আমাদের দর্শকরা। জোরা, কামাল আক্তার। হি ইজ অ্যাকচুয়ালি এখনো সে ডিরেক্টর অফ লন্ডন ফিল্ম স্কুল, ব্যাফটা। কিন্তু আমি যখন টারা আর্টস করি, সে আসতো আমাদের নাটক দেখতে, উই স্টেড ফ্রেন্ডস। আপনাদের তো তাহলে থিয়েটার গ্রুপ যেখানে আপনি সবসময় কাজ করছেন, সেটা হচ্ছে তারা আর্টস। ওইখানে আমি ট্রেনিং করেছি ফ্রম 83-84, প্রথম স্টেজ ম্যানেজার, তারপর করলাম প্রোডাকশন ম্যানেজার। তা আমি সবসময় ভাবতাম আমি পিছনে কি টেকনিক থাকে বা কাজ, ওইটা প্রথম শিখবো, তারপর আস্তে আস্তে, কেন আমি খুব শাই মানুষ, তো এই যে থিয়েটারে সামনে আসতে অনেক জোর লাগে, থিয়েটারে প্রচুর কাজ করেছেন। আস্তে আস্তে ওরা বললো কি তুমি স্টেজে যাও, তারপর করলাম টিআই, ওটা হলো স্কুলের কাজ, নাটক। স্কুলের নাটক থেকে আমি মেইন স্ট্রিমে গেলাম, প্রফেশনাল থিয়েটার ওয়েস্টার্ন। আপনার কাজের আগ্রহটা কোথা থেকে?
থিয়েটার কিন্তু একটু ডিফারেন্ট টাচ, আপনার লাইভ দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু টিভি এবং ফিল্মে আমরা যেটা দেখি আপনার কাট করার ইয়ে থাকে, মানে রেকর্ডেড মানে অনেক সুবিধা থাকে। থিয়েটার তো একদমই লাইভ। এবং কোন ক্যারেক্টারটি আপনাকে সবচেয়ে বেশি পছন্দ? আমি একটা নাটক করছিলাম মুকুল ভাইয়ের সাথে, মুকুল আহমেদ, আচ্ছা, যে টাইগার। উনি একটা নাটক করছিল লন্ডনে, লেখক ছিল গুরপ্রীত কৌর বাটি, উনি ওয়েস্ট এন্ড আর ইস্ট এন্ড আর রেডিওতে লেখে। ওই গল্পটা ছিল একটা এঞ্জেল যুদ্ধের সময় মরে গেছিল, বুঝছো, তো গেছে হেভেনে, নিচে ইস্ট লন্ডনে একটা ভাই বোন একলা মানুষ হচ্ছে, খুব ডিফিকাল্টি পাচ্ছে। তো এঞ্জেলের ওকে বললো কি যে লন্ডনে তুমি ওই ইস্ট লন্ডনের নিচে গিয়ে তুমি ওদেরকে একটু শিক্ষা দাও, একটু সাপোর্ট দাও। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস রোল। তো এখানে অ্যাঞ্জেলের রোলটা কি, মানে আপনার রোলটা কি? অ্যাঞ্জেলের রোল খুব মানে নটি বিহেভিয়ার। কেন সে মারা গেছিল ডিউরিং দ্য 71 স্ট্রাগল। আচ্ছা, কিন্তু সে জানে না। আর এই ভাই বোনরা খুঁজতেছে ওদের হিস্ট্রি, ওদের ফ্যামিলি, ওরা তো জানে না এইখানে থাকে। তো খুব সুন্দর ছিল। আমার নাচ শিখতে হয়েছে, আই হ্যাড টু বি এ বিট লস্ট অ্যান্ড নটি বিহেভিয়ার, অ্যান্ড খুব সুন্দর ছিল। ঠাকুরের পোয়েট্রি ইন ইংলিশ উইথ বাংলা গান, ইট ওয়াজ রিয়েলি নাইস পার্ট। আসলে রেজ ভাই মানে ওনার একটি কাজ আমরা দেখব, মানে আসলে যেহেতু আপনি মুকুল ভাইয়ের কথাটি বলেন, ভেরি নাইস একজন পার্সন, ভেরি ট্যালেন্টেড একজন। আমি তার সাথে আমি যখন আমি রেডিওতে কাজ করেছি, মুকুল ভাই বেশ কয়েকবার এসেছেন এবং হি ইজ এ ভেরি নাইস পার্সন এবং এক্সিলেন্ট এবং খুব মানে এক্সপিরিয়েন্স একজন মানুষ। তো আমরা রেজ ভাই চলুন আপনার একটি কাজ আমরা দেখে আসি, দেখে আমরা আজকে কোনটা দেখতে পারি, দর্শককে দেখাতে পারি। দর্শক চলুন আমরা একটু দেখে আসি রেজ ভাইয়ের কিছু কাজের একটি ছোট্ট ক্লিপ। Stop it, both of you. No choice. I'm staying here. If you don't go, they'll send you to camp. Camp? Krishnas. Find your energy, your focus, your cunning. Start to hum. We will be the greatest players ever. The meanest, the hardest, and the cleverest. We will be like wild animals. Right, now you will... Do you hate me, is that it? Or do you want to go and live with Auntie? Because you can, you know. Just tell me... Joe. Born in Bangladesh, his needs are specific. I really don't want to. Then I'll sign you up for camp. Excellent. Oh, how do I get there? Broken heart. What kind of love is that? To leave your kids? You didn't mean it. I'd never leave. তোমার দয়া Kabaddi. In my village in Bangladesh, when I was a boy, all of us children played in the streets. Now I have my own business. The place from which all life and energy comes. You have to know it, love it, possess it! Know it, love it, possess it! I want to go with you, Carl. I had to leave. What? I had to go back to where I came from. Well, after the gig, you... I cannot go. আমরা সবাই
চমৎকার। এই যে থিয়েটারে কাজ করার আনন্দ কিন্তু অন্যরকম, যদিও একটা হার্ড ওয়ার্ক। তো ইয়াং জেনারেশন যারা ইন্টারেস্টেড থিয়েটারে কাজ করার জন্য, আপনার তাদের জন্য কি অ্যাডভাইস? মনে কিন্তু এখানে একটা মজার ব্যাপার ছিল, রেজ ভাইকে যেভাবে দেখি যে এইভাবে ডান্স করা, আসলে যে একটু দুলে দুলে ডান্স করা, আপনি যে বলছিলেন আসলে থিয়েটারে কাজ করতে গেলে অনেক কিছু জানতে হয়, বাট হাউ ডু ইউ ফিল লাইক এটা তো আপনার জন্য একটু নতুন ছিল, তাই না? যখন করতেছিলাম আই ওয়াজ ভেরি নার্ভাস, কারণ এরকম নোটতে গান করতে, ওই ঠাকুরের পোয়েট্রি, একটা ট্রান্সলেটার আছে উইলিয়াম রেডিচি, সে ওয়ার্ল্ড নাম্বার 1 ট্রান্সলেটার, সে যখন আমাদের নাটকটা দেখেছে সে বলছে আই রিয়েলি লাইকড ইট, তখন ইট বিকেম মাই ফেভারিট প্লে, কেন আমি ভাবছি উই ডিড জাস্টিস টু দ্য প্লে। আমি বলবো কি যে when you get to play different parts, it's a huge responsibility. You have to honor the writer, the director, আর যদি ভালো টিম হয় দেন লাইফের মধ্যে কিছু গ্যারান্টি আছে, কিন্তু কমপ্লিট গ্যারান্টি নাই। তোমরাই জানো কত বই হয় হলিউডে আর বলিউডে, কিরকম ভাবে যে লাক হয়, যে একটু আগে দেখলাম এই যে হ্যাঁ, যে কেউ জানে না কোনটা হিট হবে, তো ওইটা খুব হিট ছিল আমাদের। রাইট রাইট। তো ইয়ং জেনারেশনের জন্য যারা অ্যাডভাইস কি আপনার, যারা ইন্টারেস্টেড থিয়েটারে আসতে? ভালো পড়াশোনা করো, মেক গুড মানি উইথ গুড জব, অ্যাভয়েড দি আর্টস, কেন কোনো স্টাডি কিছু নাই, তোমার অনেক স্যাক্রিফাইস করতে হবে। আর যদি তুমি দেখো দের ইজ এন ইন্টারেস্ট, ইজ এ হিউজ ইন্ডাস্ট্রি, ভালো করে ট্রেনিং করো, মেন্টরশিপ যদি পাও, যে কাজটা জানে বা নিজে নিজে, আজকাল তো সব মিডিয়া আছে, এনজয় করতে হবে। আর ইট ইজ এ বিজনেস, ইউ হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। যদি তুমি ভয়েস ওয়ার্ক করো, ট্রেন করো তোমার গলাটা। যদি তুমি ফিজিক্যাল ডান্স, গান, ইউ হ্যাভ টু অ্যাপ্রোচ ইট অ্যাজ এ বিজনেস। যদি তোমার চাকরি না থাকে তাহলে তুমি কেমনে ভাবে তোমার সংসার চালাবে? তোমরাই জানো কত স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু একটু ট্যালেন্ট যদি থাকে আর লাক থাকে আর তুমি ডিটারমিন্ড হও আর তুমি কোনো সময় গিভ আপ করো না, দেন দের ইজ এ চান্স। আর উই নিড, আমাদের যে কমিউনিটির মধ্যে, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে, we need new faces, new talent সব সময়, না? রাজ ভাই, মানে আমরা যেটা দেখি যে এখানে কিন্তু মনে, আমরা যেটা আসার সময় মানে আমরা নিজেরা আলোচনা করছিলাম যে সিজন অফ বাংলা ড্রামা, এই উদ্যোগটি কিন্তু একটা অসাধারণ একটি উদ্যোগ, এবং যেখানে কিনা আমরা যারা থিয়েটারে কাজ করি বা রেজ ভাই বা অন্য যারা আছেন, মুকুল ভাইরা, এদের কিন্তু একটা সুযোগ হয় বাংলা কমিউনিটির সাথে কমিউনিকেট করা। আমরা কিন্তু অপেক্ষায় থাকি এই সময়টা কখন আসবে। এইবার আমরা কিন্তু আসলে করোনার জন্য সেটি মিস করছি, বাট সেটি কিন্তু হবে, বাট যেটি আমরা হয়তো ভার্চুয়ালভাবে আমরা সেটা মানে আমরা তাদের সাথে আমরা কথা বলা বা তাদের ইন্টারভিউর ব্যাপারটি আমরা আমাদের আয়ন টেলিভিশনে সেই আয়োজনটি করছেন ভেরি সুন ইনশাআল্লাহ। তো আপনারা এবার কিভাবে বা কোন ধরনের নাটক? এবার টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আর সিজন বাংলা ড্রামা ওরা ফিল্ম করেছে, মনে হয় 12টা গ্রুপ, একটা বাংলাদেশের, একটা ইন্ডিয়া আর 10টা লোকাল ইস্ট লন্ডনের। তো খুব ডিফিকাল্ট চ্যালেঞ্জ ছিল যে 6 জন থাকতে পারে কোম্পানির মধ্যে, এর বেশি না। আর আমরা রেকর্ডিং করেছি একটা এডুকেশনাল এস্টাবলিশের মধ্যে, যেখানে স্ট্রিক্ট রুল ছিল যে মাস্ক পরতে হয়, হাত মুছতে হয় আর ডিস্টেন্স রাখতে হয়। ইট ওয়াজ চ্যালেঞ্জিং, কিন্তু কত এক্সাইটমেন্ট ছিল, ইট ওয়াজ রিয়েলি এক্সাইটিং। আর টিমগুলো কত প্রফেশনাল আর ভালো। আমার একটা নাটক আছে ট্যামারিন্ডে, ওইটা তোমরা পরে বোধহয় আরও খবর পাবে, আমি কি ব্রিটিশ বাঙালি, এম আই ব্রিটিশ বেঙ্গলি। ওইটার মধ্যে জার্মান গান আছে, বাংলা গান আছে উইথ আরডি বার্মান, দিলু ভাই, সাদিয়া আফরোজ, একটা ইন্ডিয়ান ডান্সার অরুণিমা কুমার, খুব নাম করে, সে একটা নাচ করবে। আর একটা মেয়ে আছে ফ্রম দিল্লি, স্পার্শ, সে রিসেন্টলি গ্র্যাজুয়েট করেছে ফ্রম রয়্যাল কলেজ অফ মিউজিক। তা আমি ওকে ইনভাইট করছি যে তুমি একটা অপারেটিক গান একটা করো, সে করেছে। একটু অ্যাক্টিং, 5 মিনিট স্টোরি, গল্প আছে, মানে বিভিন্ন কমিউনিটির আসলে মানুষগুলো কিন্তু এখানে একসাথে একটি ফুল টিম ওয়ার্ক, এটি এখানে গান, ডান্স সবই থাকছে। আর আমার মনে হয় যে এই জিনিসগুলো আমরাও কিন্তু একটা সময় যখন থিয়েটারে কাজ করেছি আমরাও কিন্তু এনজয় করেছি। একটা সময় বের করে আমাদের রিহার্সালে যেতে হবে, পুরো টিমটিকে অ্যারেঞ্জ করে, এটা অনেক রকম একটা মানে মজা, যে আবার কাজ করব, মজা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবং পুরো টিম নিয়ে আমরা লন্ডনের বাইরে যাওয়ার প্রস্তুতি চলছিল, মনে আছে এর আগে? আর কত ট্যালেন্ট, বুঝেছো? যারা এস্টাবলিশড আর যারা নতুন মেয়ে
মেয়েরা করছে মিক্সড গ্রুপ ইংলিশ বাংলায় ভেরি এক্সাইটিং এবং যখন আমরা রুম থেকে বের হচ্ছি দেখছি বিভিন্ন রুম থেকে অন্যান্য যে ড্রামার জন্য মানে আপনার রিহার্সালের জন্য টিমগুলো আসছে সবার সাথে দেখা হচ্ছে অন্যরকম একটা পরিবেশ। এমনি রেজ ভাই আপনার এখনকার আমাদের এখানে যেসব আমরা বাংলাদেশিরা আছেন আমরা প্রবাস জীবন যাপন করছি সেসব বাবা মাদের জন্য কি আপনার কিছু বলার আছে যে তাদের যে এই জেনারেশনের ছেলে মেয়েদের জন্য তারা ইন ফিউচারে কিভাবে মিডিয়ার সাথে ইনভলভ হতে পারে লাইক থিয়েটারে এটির কি কোনো একটা দিক নির্দেশনা বা আপনার কিছু বলার? এটা মস্ত বড় সাবজেক্ট ডিফারেন্ট আমি মনে করি ডিফারেন্ট তিনটা জিনিস আমি বলতে পারি আমার নাটকে আমি মেনশন করেছি আর মুকুল ভাই একটা নাটক করছে ডায়মন্ড বাবু ওইটা তোমরা পরে বুঝবে হিরালাল সেনের গল্প সে ছিল ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম মেকার কিন্তু বাঙালি এনিওয়ে আমি নাটকে বললাম যে আমাদের রুটসগুলো যেখান থেকে আমরা এসেছি উই শুড কিপ এ কানেকশন ফরগেট করবো না যতটুকু চেষ্টা করতে পারি এনকারেজ করতে হবে বাংলা আর ইংলিশ ভাষাটা প্র্যাকটিস করতে হবে এনকারেজ। দর্শক বিদায়ের পালা সময়ের শেষ আবারও দেখা হবে আপনাদের কোনো এক রবিবারে অর্থাৎ এই মিডিয়া ট্রেন্ডসে প্রিয় মুখের কাছ থেকে প্রিয় মুখ রেজ কবির তার অনেক কিছু শোনার আছে আরেকদিন হয়তো আপনাদের মাঝে আমরা উপস্থিত হব। রেজ ভাই আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমাদের দর্শকদের কাছ থেকে আজকে মিডিয়া ট্রেন্ডস ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মাঝে আমাদের কাছে উপস্থিত হওয়ার জন্য। অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা মিডিয়া ট্রেন্ডস নিয়ে থাকি আমি মিনহাজ খান এবং আরজুমান মুন্নি আমরা থাকি পাক্ষিকভাবে রবিবার আমরা একটা সময় থাকে আপনাদের সঙ্গে এবং আমি আবারও বিদায় নিয়ে নিচ্ছি এবং ধন্যবাদ জানাবো আমি আউন টেলিভিশনের ম্যানেজমেন্ট এবং বিহাইন্ড দ্য সিনে ক্যামেরা পেছন থেকে যারা কাজ করছেন পুরো টিমটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি রেজ কবির একজন কমিউনিটি ব্যক্তিত্ব এবং মিডিয়া ব্যক্তিত্ব যিনি আজকে আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আউন টেলিভিশন অর্থাৎ স্কাই 782 সঙ্গেই থাকুন।